নজর রাখতে হবে। তার কারণ এই যে নারকীয় ঘটনা ঘটেছে, এই নৃশংস ঘটনা ঘটেছে, এই নৃশংস ঘটনায় যারা দোষী তাদের শুধু ফাঁসি নয়, কষ্ট দিয়ে শাস্তি দিতে হবে বলছেন নির্যাতিতার মা। আমরা জানি, আমরা দেখেছি যে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট, কি ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসছে সেই রিপোর্ট থেকে। আমার সঙ্গে অর্পণ আছে। অর্পণ, নির্যাতিতার মা, মানে আমরা সবাই শিউরে উঠছি। ছোট থেকে বড় করেছেন অপত্য স্নেহে নিজের সন্তান। বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে, চরম শাস্তি দিতে হবে। আর কি বলছেন? দেখো, এই ঘটনার পর এক কথায় বলা যায় যে মা সর্বস্ব হারিয়েছে। তিনি কথা বলার যে শক্তি, সেই শক্তিও হারিয়েছেন। আমরা যখন কথা বলছিলাম, মানে 1.5 ফুট দূরত্বে তার শব্দ আসছে না, এতটাই সে ভেঙে পড়েছেন। এবং শুধু মা নয়, পরিবারের প্রত্যেকটি সদস্য, এলাকার প্রত্যেকটি মানুষ তারা জানাচ্ছিলেন খুব হাসি মুখের মেয়ে, এবং সে খেলতে ভালোবাসত এবং যেখানেই সে যেত সবাইয়ের মন জয় করে নিত। কিন্তু শনিবারের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। এই কথাটাই তারা মেনে নিতে পারছে না। সেই কারণেই তার মা ডুগরে ডুগরে কেঁদে কেঁদে একটাই প্রার্থনা তিনি করেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, নাবালিকা একটি শিশু, তাকে যেভাবে মারা হয়েছে, তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। যেমন কষ্ট দিয়ে তাকে খুন করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তার লাশ একটা পুকুরের মধ্যে ফেলে রাখা হয়েছে, শরীরের যে অংশে যেমন আঘাতের চিহ্ন রয়েছে, শুধু ফাঁসি নয়, ফাঁসির থেকেও যদি বেশি কিছু কষ্ট দিয়ে তাকে মারা যেতে পারে, তবেই সে শান্তি পাবে, তার মা শান্তি পাবে, এলাকার মানুষ শান্তি পাবে। এমনই বক্তব্য নির্যাতিতার পরিবার এবং এলাকাবাসী। রতন, অর্পণ সঙ্গে থাকো, এবার শুনবো। তুমি কথা বলেছিলে নির্যাতিতার মায়ের সঙ্গে, শুনবো তার কথা। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে বুক কাঁপে যেন। অর্পণ আমাদের বলছিল যে শুধু মা কেন, পরিবারের কেউই কথা বলার মতো পরিস্থিতিতে নেই। পাড়া প্রতিবেশী এলাকার কোনো মানুষই কথা বলার পরিস্থিতিতে নেই। যে নৃশংস ঘটনা ঘটেছে, কী বা বলবেন, তারা তো এখনো বিশ্বাসই করে উঠতে পারছেন না যে মেয়েটি কালো ছিল, হেসে খেলে বেড়াচ্ছিল, আজ নেই, তার সঙ্গে নির্মম পরিণতি। বারুইপুরের গণধর্ষণ খুনের অভিযোগ, যে অভিযোগের ক্ষেত্রে নিহত নাবালিকার দাদু দিদা বলছেন কোনো দলের বিষয় নেই, সবাই একজোট। পুলিশের ভূমিকা নিয়ে খুব ভালো বলবো, তারা যেন ভালো করে তদন্ত করে কাজ হাসিল করতে পারে। যাতে রাজ্য সরকারের উপর কি ভরসা? হ্যাঁ, রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা। এখানে কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই, সবাই এক। পুলিশ যে গ্রেপ্তার করেছে সেই আসামিকে আমরা চাই উপযুক্ত, আমাদের বাচ্চাটাকে যেমন হচ্ছে কে শাস্তি দিয়ে মেরেছে ওই রকম শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আর কোনো মায়ের কোল যেন এইভাবে না খালি হয়। এখানে কোনো আমাদের পার্টির ভেদাভেদ নেই, সবাই আমাদের এক হয়েছে যে আজকের অন্যায়ের বিচার চাই আমরা। এই যে সবাই একজোট বলছেন, সবাই এক, এখানে কোনো দলের ব্যাপার নেই। তার কারণ প্রত্যেকে মর্মান্তিক পরিণতির কথা যখন ভাবছেন, শিউরে উঠছেন, বারবার শিউরে উঠছেন। কতটা নির্যাতন করে তারপর মারা হয়েছে, মানে যখন তাকে জলে ফেলে দেওয়া হচ্ছে তখনও মেয়েটি বেঁচে ছিল, পাকস্থলীতে জল পাওয়া গেছে। প্রাইমারি রিপোর্ট ময়নাতদন্তের, সেই প্রাথমিক রিপোর্টে আর কি আছে দেখুন, শুনলে শিউরে উঠবেন।
কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুরে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য। সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে, ওরা বন্ধু আছে, মেয়েটা ছিলেছে বলে চুরি করে পাঠিয়েছে। আনন্দ চেপে মেরে দিয়েছে। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি। আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। কড়া শাস্তির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কি পরিস্থিতি, কিভাবে তদন্ত চলছে, সিটের সঙ্গে বৈঠক করেছেন, যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম হয়েছে তার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসটিএফ অফিস থেকে। এই এসটিএফ অফিস থেকে তিনি তদন্তকারী দলের সঙ্গে বৈঠক করে বেরোলেন। এখন বারুইপুর তদন্তে মুখ্যমন্ত্রীর নজর। শুরু থেকেই বলে এসেছেন সর্বোচ্চ শাস্তি দেবেন তিনি। জিরো টলারেন্স, কেউ ছাড় পাবে না, কোনোভাবেই কোনো ছাড় মিলবে না কারোর জন্য। অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের কড়া শাস্তি দেওয়া হবে। সেই কড়া শাস্তির জন্য তদন্ত দরকার এবং তদন্তে কোথাও যেন কোনো খামতি না থাকে, যাতে কোনো জায়গা থেকে অপরাধী একটু হলেও ছাড় পেয়ে যেতে পারে। তদন্ত কিভাবে চলছে, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কিভাবে কাজ করছে তা জানতে আজ এই সিটের সঙ্গে বৈঠক করেন। বারুইপুরের ঘটনার তদন্তে যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে সেই টিমের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।